আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন। ডামেকে চিকিৎসকদের সঙ্গে ডাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ। IMF এর সভায় যোগ দিতে শনিবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন অর্থমন্ত্রী। আবু সাইদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার। আরও ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও SSC পরীক্ষার কঠোর নিয়ম বাতিলের দাবিতে শাহবাগে জমায়েতের চেষ্টা। আসিফ নজরুল ও তার PS এর দুর্নীতির অনুসন্ধানে দুদকে আবেদন। বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করা হয়নি, স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাশ, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। বিচারের জন্য প্রস্তুত টিউলিপের ফ্ল্যাট দুর্নীতি মামলা। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ। ফেনীতে পুলিশ পরিচয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ চেষ্টা, 6 যুবক আটক। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শোচনীয় পরাজয় হয়েছে, রাশিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় সফরে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। আগামী মে মাসের 10 তারিখের মধ্যে এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। সফরকে ঘিরে দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে। সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সফর ও সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুনভাবে জোরদার করতে এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকেও আমন্ত্রণ জানানো হতে পারে। সফরকে স্মরণীয় করতে ভারতের পক্ষ থেকে উচ্চমাত্রায় রাষ্ট্রীয় আতিথ্যতার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মূলত 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা দিল্লি সম্পর্ক কিছুটা শিথিল হয়ে পড়েছিল। সেই পরিস্থিতি কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার লক্ষ্যেই এই সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বার্তাও দিতে চায় প্রতিবেশী দেশটি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষেরই কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন ভুক্তভোগী চিকিৎসকরা। বুধবার বিকেল 5:30টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে এই সংঘর্ষের সূত্রপাত। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসার জন্য বিকেলে জরুরি বিভাগে আসেন। তার চিকিৎসাপত্র লিখে দেওয়া হয়, তবে সরকারি ওষুধ সরবরাহ না থাকায় তাদের বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলা হয়। কিছুক্ষণ পর শিক্ষার্থী ও তার সহপাঠীরা হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন। কি ওষুধ লিখে দিয়েছেন বাইরে কিনতে পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগ তুলে খারাপ আচরণ করতে থাকেন। এক পর্যায়ে ডাক্তারের উপর ক্ষিপ্ত হলে দুই পক্ষের হাতাহাতি হয়। এরপর বাড়তে থাকে উত্তেজনা। কয়েক দফায় হয় হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া। বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF গ্রীষ্মকালীন সভায় যোগ দিতে আগামী শনিবার 11 এপ্রিল যুক্তরাষ্ট্র যাচ্ছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানা গেছে, বিশ্ব ব্যাংক ও IMF এর বোর্ড অব গভর্নরের গ্রীষ্মকালীন সভা আগামী 13 এপ্রিল থেকে 17 এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী সেখানে অবস্থানকালে বিশ্ব ব্যাংক ও IMF এর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গেছে। এছাড়াও তিনি বেশ কয়েকটি দেশ থেকে আগত নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও মিলিত হবেন। বৈঠকগুলোতে জ্বালানি তেল, বাজেট সহায়তা, বিনিয়োগ সহ বিশ্বের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। 24 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরোবি শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে। গত 5 মার্চ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের এই দিন ধার্য করেন। এই বিচারিক প্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তা সহ মোট 25 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। এই মামলায় বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ 30 জন আসামির বিরুদ্ধে গত 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মামলায় 30 আসামির মধ্যে 6 জন গ্রেপ্তার রয়েছেন।
গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রারের কার্যালয়ে চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধকে ঘিরে সৃষ্ট অস্থিতিশীল ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দেশের জ্বালানি চাহিদা মেটাতে আরও ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বুধবার ৮ এপ্রিল অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এর নীতিগত অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয় সূত্র জানা গেছে, জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে 3টি পৃথক প্রস্তাব অনুমোদনের জন্য কমিটিতে উপস্থাপন করা হয়। প্রস্তাবগুলোতে আন্তর্জাতিক ক্রুয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিজেল আমদানির কথা বলা হয়। প্রথম প্রস্তাবে ইয়ার এনার্জি এবং এজির কাছ থেকে 1 লাখ মেট্রিক টন EN 590 10 ppm মানের ডিজেল আমদানির নীতিগত অনুমোদন চাওয়া হয়। দ্বিতীয় প্রস্তাবে K&R ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানির কাছ থেকে 1 লাখ মেট্রিক টন 10 থেকে 50 ppm ডিজেল আমদানির অনুমোদন চাওয়া হয়। তৃতীয় প্রস্তাবে শিকদার ইন্টারন্যাশনালের কাছ থেকে আরও 1 লাখ মেট্রিক টন EN 590 থেকে 10 ppm মানের ডিজেল আমদানির অনুমোদন চাওয়া হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও SSC পরীক্ষায় অতিরিক্ত কঠোর নিয়ম ও অপ্রয়োজনীয় আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করতে কিছু শিক্ষার্থীর জমায়েত ভণ্ডুল করে দিয়েছে পুলিশ। বুধবার 8 এপ্রিল বেলা 11টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হওয়ার চেষ্টা করে তারা, পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী শাহবাগের 36 জুলাই স্মৃতি স্তম্ভের নিচে SSC পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের উদ্দেশ্যে জমায়েতের চেষ্টা করেন। পরে পুলিশ এবং উপস্থিত অন্যান্য সংস্থার সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেয়। সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার একান্ত সচিব PS শামসুদ্দিন মাসুমের বিরুদ্ধে অবৈধভাবে 282 জন সাব রেজিস্ট্রারকে বদলি করে 100 কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে দুদক আবেদন করা হয়েছে। বুধবার দুদক চেয়ারম্যান ও কমিশনার অনুসন্ধান বরাবর এই আবেদন জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার M সারোয়ার হোসেন। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। কমিশন না থাকায় এই আন্দোলনের বিষয়ে দুদকের কর্মকর্তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি। আবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় আইন মন্ত্রণালয়ের অধীন সাব রেজিস্ট্রার বদলি ও পদায়নে ব্যাপক অনিয়ম, ঘুষ লেনদেন ও নীতিমালা লঙ্ঘনের ঘটনা ঘটে। বিশেষ করে সাব রেজিস্ট্রারদের পছন্দের কর্মস্থলে বদলি দিতে জনপ্রতি 50 থেকে 60 লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ প্রায় 100 কোটি টাকা হতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশের কৃতি ক্রিকেটার তামিম ইকবালকে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB একটা আহ্বায়ক কমিটি করেছে। বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করা হয়নি। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে সংসদে মোহাম্মদ আবুল হাসনাত অভিযোগ করে বলেন, BCB এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড পরিণত হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জবাবে বলেন, কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি। অতীতের সময়ে ক্রিকেট কন্ট্রোল বোর্ড একতরফা ভাবে পরিচালিত হয়েছিল এবং তৎকালীন ক্রীড়া উপদেষ্টা দেশের জেলা কমিটি ও নিবন্ধিত ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করেছিলেন। বর্তমান গণতান্ত্রিক সরকার ক্রীড়া মন্ত্রীর নেতৃত্বে একটি অনুসন্ধানী বোর্ড গঠন করেছেন অনিয়ম চিহ্নিত করার জন্য। এছাড়া দেশের স্টার ক্রিকেটার তামিম ইকবালকে নেতৃত্ব দিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল 2026 পাশ হয়েছে। বুধবার 8 এপ্রিল জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই আইনটি সংসদে উত্থাপন করেন। পরে সর্বসম্মত কণ্ঠভোটে এটি পাশ হয়। এই বিল পাশ হওয়ার ফলে এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। এমনকি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। কোনো নিষিদ্ধ সংগঠনের বা দলকে অর্থ আশ্রয় বা সহায়তা করলে কঠোর শাস্তির বিধান বাড়ানো হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকার গত বছরের 11 মে সন্ত্রাস বিরোধী আইন সংশোধনে জারি করা অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করেন। বিচারের জন্য প্রস্তুত হয়েছে ব্রিটিশ MP টিউলিপ সিদ্দিক সহ 2 জনের বিরুদ্ধে করা ফ্লাড দুর্নীতির মামলা। টিউলিপ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। বুধবার 8 এপ্রিল
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত 5-এ বদলির আদেশ দিয়ে 16 এপ্রিল অভিযোগ গঠনের শুনানির দিন রেখেছেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন জানিয়েছেন, মামলার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে এসেছে। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়া তা অন্য আদালতে বদলির আদেশ দেওয়া হয়েছে। এই মামলায় আরেক আসামি রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন, তাদের পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর আগে গত 26 ফেব্রুয়ারি টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারিরও নির্দেশ দেন বিচারক। গণভোটের আলোকে জন রায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। বুধবার বিকেল 5টায় ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ডাকসুর পরিবহন সম্পাদক ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ। ফেনীতে পুলিশ পরিচয় দিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে 6 যুবককে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। বুধবার আটকদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মঙ্গলবার 7 এপ্রিল বিকালে ফেনী সদর উপজেলার 5গাছিয়া ইউনিয়নে একটা মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করা হয়। জব্দ করা হয় পুলিশের স্টিকার লাগানো হায়াস গাড়ি। আটকরা হলেন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের পলাশ হোসেন ওরফে ইউনুস মিয়া, একই গ্রামের মোহাম্মদ শাওন, পলাশ আহমদ, মিনহাজুল আলম তামিম, উত্তর লাটিমি গ্রামের ইউসুফ ভুইয়ার ছেলে আব্দুল আহাদ মেজবা এবং ফেনী পশ্চিম রামপুরের মৃত ইউসুফের ছেলে ইমরান হোসেন রিহান। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শোচনীয় পরাজয় হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। বুধবার 8 এপ্রিল রুশ সংবাদ মাধ্যম স্পুটনিক রেডিওকে তিনি একথা বলেন। মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর একমুখী ও বিনা উস্কানিতে আগ্রাসী হামলা চালিয়েছে। এতে দেশ দুটির শোচনীয় পরাজয় হয়েছে। স্পুটনিক রেডিওকে মারিয়া বলেন, আমাদের দেশ একেবারে শুরু থেকেই তার প্রথম বিবৃতিগুলোতে বলেছিল যে এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই বা এই অঞ্চলে শৃঙ্খলা প্রতিষ্ঠার কোনো চেষ্টাও করা হবে না। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।